মানুষ আবদার করে আপনজনের থেকে। এটা আবদার নয়, দাবি। আর এই দাবি না মেটালে আপনাকে অনেক দামি কিছু হারাতে হবে। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। শশাঙ্কবাবুর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয় নীল। শশাঙ্কবাবু যে অন্যায়টা নীল আর তার বাবার উপর করেছেন, তারপর নীলের পক্ষে ওনাকে বিশ্বাস করা সম্ভব নয়। তাই নীলের ডিমান্ডগুলো অন্যায় মনে হলেও মুখ বন্ধ করে মেনে নিচ্ছেন শশাঙ্কবাবু। নীলের ফোনে 3খানা মেসেজ আসে। প্রথম মেসেজটা ওর দাদুর, দ্বিতীয় এবং তৃতীয় মেসেজটা আদ্রিতার। আদ্রিতা নীলের অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করেছে। বিয়ের পর থেকে নীলের খরচ এতদিন আদ্রিতাই চালাচ্ছিল। আদ্রিতা মেসেজে লিখেছে, মল থেকে কিছু ভালো জামা কাপড় কিনে নিও, আজকের ইভেন্টে প্লিজ ভিখারির মতো এসো না। সন্ধেবেলায় সেন ফ্যামিলির একটা গেট টুগেদার রয়েছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সেখানে আমন্ত্রিত। বরাবরই আদ্রিতা এবং চিত্রাকে নীলের জন্য সবার বাঁকা কথার সম্মুখীন হতে হয়েছে। অপমান এড়াতেই নীলকে এই টাকাটা পাঠালো আদ্রিতা। না সোনা, তোমার এই 10,000 টাকার আমার আর কোনো প্রয়োজন নেই। শশাঙ্কবাবুকে ওর সেকেন্ড ডিমান্ডটা হোয়াটসঅ্যাপ করে দেয়। সাথে সাথেই শশাঙ্কবাবু রিপ্লাই করেন, ওকে। রয়্যাল সেভেন সোসাইটি শুধু কলকাতার নয়, গোটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় লাক্সারিয়াস সোসাইটি। শশাঙ্কবাবুর কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় নীল। ধীরেন রায়চৌধুরীকে সেই বাগানে বসে থাকতে দেখে নীলের মাথায় আগুন জ্বলে ওঠে। ধীরেন রায়চৌধুরী মানে ওর নিজের কাকুর সাথে দেখা করতে হবে জানলে নীল কখনো আসতে রাজি হতো না, সরাসরি না বলে দিত। রাগের মাথায় ও বেরিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে ধীরেন রায়চৌধুরীর গলা শোনা যায়, ঠিক 2.5 বছর আগে তোকে লাস্ট দেখেছিলাম, আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে। বাপের মতো সেই ক্যাবলাকান্ত ব্যাপারটা কিন্তু আর নেই তোর মধ্যে। থমকে দাঁড়ায় নীল। কাজের কথা থাকলে বলো, আর যদি ভাবো ভয় দেখিয়ে আমাকে সিইও হওয়া থেকে আটকাবে, তাহলে ভুল ভাবছ। কথা শেষ করেই নীল চলে যেতে উদ্যত হয়। তখনই দুজন বিশাল চেহারার সিকিউরিটি গার্ড এসে নীলের পথ আটকে দাঁড়ায়। কাকুর আচরণে নীল হেসে ফেলে। আমার কিছু হলে কিন্তু তোমরাই বিপদে পড়বে, ভুলে যেও না আমার কাছে অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার রয়েছে। আজ সেই শেয়ারই তোমাদের কোম্পানিকে বাঁচাতে পারে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। রয় চৌধুরী গ্রুপ ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানি। 4 বছর আগে এই কোম্পানিটি দেশের প্রথম 10টি কোম্পানির মধ্যে থাকত। দেশের ছোট বড় সব কোম্পানি রয় চৌধুরী গ্রুপের সাথে কাজ করতে চাইত। তখন এই রয় চৌধুরী গ্রুপের সিইও ছিলেন নীলের বাবা হীরেন রায়চৌধুরী। ব্যবসার কলকাঠি ছিল তার নখদর্পণে। হীরেন ভীষণ ভালো মার্কেট প্রেডিক্ট করতে পারতেন, আর সেই জন্যই আগে ভাগেই অঞ্জলি এন্টারপ্রাইজের 40% শেয়ার তিনি কিনে রাখেন। কারণ উনি বুঝে গিয়েছিলেন ভবিষ্যতে এই শেয়ারের দাম হতে চলেছে আকাশ ছোঁয়া। তবে এই খবরটা শশাঙ্কবাবু এবং ধীরেন রায়চৌধুরীর কানে আসতেই ওনারা প্রচন্ড অশান্তি শুরু করে দেন। ফলস্বরূপ হীরেন রায়চৌধুরীকে কোম্পানির সিইও পজিশন থেকে সরে দাঁড়াতে হয়। কোম্পানির নতুন সিইও মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড। আজ দুপুরে শহরের এক বিখ্যাত 5 স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে। নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল, ভীষণ মজা আর রহস্যে মোড়া। আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার। বাবার কঠিন হুকুমে নীল স্কুল কলেজে ভীষণ লো প্রোফাইল মেনটেন করত। ওর বন্ধুরা আজও নীলের প্রকৃত পরিচয় জানে না। গ্র্যাজুয়েশনের পর এই প্রথমবার নীল ওর বন্ধুদের সাথে দেখা করবে। ভাবতে ভাবতে ওর ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, চোখ চকচক করতে থাকে। আহা, কি সব দিন ছিল!
সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা আর না অতীতের কোনো বোঝা। নীল এসব আকাশকুসুম ভাবছিল, কিন্তু হঠাৎই ওর একজনের কথা মনে পড়ে গেল। এ বাবা, যদি এখানে সোহিনীর সাথে দেখা হয়ে যায়? কে এই সোহিনী? নীলের সাথে ওর কি সম্পর্ক? তাহলে কি নীল আদ্রিতার জীবনে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে? নীলের কলেজের কেমিস্ট্রি টিচারের মেয়ে হচ্ছে সোহিনী। ক্লাসের সব ছেলেরা সোহিনীর জন্য পাগল ছিল। সেই দলে নাম লিখিয়েছিল নীলও। বলা যায় সোহিনী নীলের কলেজ জীবনের ক্রাশ। ওই বয়সের প্রেমগুলো কেমন জানি একটা সময়ের পর হারিয়ে যায়। কলেজের পর নীল দু একবার সোশ্যাল মিডিয়াতে সোহিনীকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। অবশ্য আদ্রিতাকে দেখার পর থেকে ও সব পাঠ চুকিয়ে দিয়েছে নীল। এখন নীলের মন প্রাণ জুড়ে শুধুই আদ্রিতা। তবুও মনের ভেতরটা কেমন একটা করছিল, এতদিন পর আবারও সোহিনীর সাথে দেখা হতে পারে। সেন কর্পোরেশনের মিটিং রুম ছেড়ে বেরিয়ে হন্তদন্ত হয়ে আদ্রিতা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিল। কোম্পানির লাভের অংশটা কিছুতেই বাড়াতে পারছে না আদ্রিতা। সেসব নিয়ে এমনিই মাথাটা খিটখিটে হয়েছিল ওর। তার উপর আদ্রিতা দেখে ওর অফিস স্টাফরা ওয়ার্কিং আওয়ার্সে ক্যাফেটেরিয়ায় বসে হাহা হিহি করছে। আসলে আদ্রিতার কিছু অফিস স্টাফ নীলকে নিয়ে আলোচনা করছিল। আস্তে আস্তে এবার আমার পেট ফেটে যাবে রে। 2 পয়সার মুরদ নেই, ম্যাডামের পয়সায় খায়, আবার ম্যাডামকেই কথা শোনায়। আমি কিন্তু আদ্রিতা ম্যাডামকে ভীষণ অ্যাডমায়ার করি। উনি যে কেন এই ছেলেটার সাথে রয়েছেন, এতদিনে তো ওনাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। আরে প্রথমে তো আদ্রিতা ম্যাডামের পেছন পেছন যাচ্ছিল, তখন তো দেখে মনে হচ্ছিল ম্যাডামের চাকর। তারপর দুম করে কেবিন থেকে বেরিয়ে এসে কি হুম্বি তম্বি। বাহ বাহ, বলে কিনা বিজন স্যারের আনা অত দামি হীরের হার নাকি নকল। জীবনে রূপো চোখে দেখেছে, হীরে তো দূরের কথা। সবাই পেছন ফিরে ক্যাফেটেরিয়ার দরজার দিকে তাকাতেই দেখলো আদ্রিতা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতার চোখ মুখ দেখে সবার বুক কেঁপে উঠল। আদ্রিতার স্টাফরা খুব ভালো মতো জানে আদ্রিতা রেগে গেলে কারও রক্ষে নেই। স্টাফরা কোনো রকমে পালিয়ে বাঁচল। ওর সারা শরীর যেন ঘিন ঘিন করছিল নীলের জন্য। শুধুমাত্র নীলের জন্য আজ আদ্রিতার স্টাফরা ওকে নিয়ে হাসাহাসি করছিল, ঠাট্টা তামাশা করছিল। নিজের কেবিনে ঢুকে সশব্দে কেবিনের দরজাটা বন্ধ করে দেয় আদ্রিতা। খাঁচায় বন্দি বাঘিনীর মতো ছটফট করছে সে। কফির কাপটাকেই সে 2 হাতে চেপে ধরে নিষ্ফল আক্রোশে। কানের মধ্যে কর্মচারীদের হাসি